Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে আমরা যখনই অঙ্কগুলো দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, সর্বোপরি আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডজাস্টিং এন্ট্রিজ থেকে। তো অঙ্কটা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 7, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার মার্কেটিং এর জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং চ্যাপ্টার 6, বিবিএ অনার্স ফিনান্সের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4, সাথে বিবিএ পাস কোর্সের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স 2015 সালের 12 নম্বর অঙ্কটি। এটি 2 নম্বর ক্লাস। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। Mr. Maruf started a business on January 1, 2015. The trial balance of his business at the end of first year is given below. এই জায়গাটাতে আমাকে বলে দিয়েছে যে মিস্টার মারুফ ব্যবসা শুরু করেছিল জানুয়ারি 1 তারিখ 2015-তে এবং তার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে ডিসেম্বর 31, অর্থাৎ ফার্স্ট ইয়ার, এন্ড অফ ফার্স্ট ইয়ার, অর্থাৎ আমার 1 বছরের অঙ্ক। আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজ করার সময় সর্বপ্রথম আমার দেখার বিষয় অঙ্কটা কত দিনের জন্য করতে বলা হয়েছে। অঙ্কটা যদি আমাকে 1 বছরের জন্য করতে বলে আমি ওইভাবেই চিন্তা করব। এটা 6 মাসের জন্য করতে বললে আমি ওইভাবেই চিন্তা করব এটা 1 মাসের জন্য করতে বলছে কিনা। কারণ আমার 1 মাসের জন্য অঙ্ক দিতে পারে, 6 মাসের জন্য অঙ্ক দিতে পারে, 1 বছরের জন্য অঙ্ক দিতে পারে। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা 1 বছরের একটি ডাটা, 1 বছরের অঙ্ক। আমার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইকুইপমেন্ট, নোটস পেবল, মারুফ ক্যাপিটাল, গ্রাফিক রেভিনিউ, কনসাল্টিং রেভিনিউ, ইন্স্যুরেন্স এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স। আমরা সমন্বয়গুলো একটু দেখে নিই। অ্যাডজাস্টমেন্টের মধ্যে বলা আছে অ্যাট ডিসেম্বর 31 টাকা 1200 সাপ্লাইস অন হ্যান্ড, অর্থাৎ বছরের শেষে সাপ্লাইস হাতে আছে 1200 টাকা। The notes payable was issued on October 1. It is a 12% 1-year note. The balance in insurance expense is the premium on a 1-year policy dated April 1, 2015. 4 নম্বর বলছে at December 31 consulting fees of টাকা 2100 are unearned. 5 নম্বর বলেছে গ্রাফিক্স revenue earned but unrecorded at December 31 টোটাল টাকা 2000। 6 নম্বরে বলেছে ডেপ্রিসিয়েশন চার্জ at the rate of 10% on equipment per year. ইনস্ট্রাকশন আমাকে বলেছে করতে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। 2 নম্বরে বলেছে গিভ দ্য রিভার্সিং এন্ট্রিজ। আমরা একটু সামান্য আলোচনা করে নিই। আমাদের আগের আলোচনা আমরা দেখেছিলাম যে আমরা বকেয়ার ক্ষেত্রে বলেছি যে আমার পিছনের দিকে অর্থাৎ রেওয়ামিলের দিকে কিছু তাকানো লাগবে না। এখানে বকেয়ার মধ্যে আমি 2টি বকেয়া পাই, একটি হচ্ছে খরচ বকেয়া, 2 নম্বর আমার সুদ বকেয়া, আরেকটি পাই আমরা আয় বকেয়া, সেটি হচ্ছে 5 নম্বরে। তবে 6 নম্বরে যেটা আছে ডেপ্রিসিয়েশন আমাদের জেনারেল জার্নালে আমরা যা অ্যান্সার করব আমরা অ্যাডজাস্টিং জার্নালে তাই অ্যান্সার করব। তাহলে আমরা এখানে এই 3টির মধ্যে এছাড়া বাকিগুলি অগ্রিম বা সম্পদ রিলেটেড। যেমন এখানে সাপ্লাইসটা অ্যাসেট রিলেটেড, আমার বছরের শেষে এই অ্যাসেটটা হাতে আছে। তারপর আমার এখানে প্রিপেড ইন্স্যুরেন্স রিলেটেড, তারপর এটা হচ্ছে আনআর্ন
কনসাল্টিং রেভিনিউ রিলেটেড। আমরা আনার বা প্রিপেইড বা অ্যাসেটগুলো কিভাবে করব গত ক্লাসে বিস্তারিত বুঝিয়েছিলাম। আমরা এখানে ওই অনুযায়ী একটু একটু আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে আমার অ্যাসেট রিলেটেড। আমরা জানি সাপ্লাইস রিলেটেড যদি থাকে আমাকে রেওয়া মিলে দেখা লাগে যে রেওয়া মিলে কি আছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া লাগে রেওয়া মিলে কি আছে তার উপর ভিত্তি করে আমি জাবেদা দিয়ে দিব, এবং রেওয়া মিলে কি আছে তার উপর ভিত্তি করে আমি টাকার পরিমাণটা খুঁজবো যে আমি টাকা কোনটা বসাবো। আমার রেওয়া মিলের মধ্যে সাপ্লাইসটা ছিল সাপ্লাইস এক্সপেন্স। রেওয়া মিলে আমার সাপ্লাইস অন হ্যান্ড বা সাপ্লাইস না, রেওয়া মিলে যদি সাপ্লাইস এক্সপেন্স থাকে আমি খুঁজবো সাপ্লাইস অন হ্যান্ড কত। তাহলে আমার সমন্বয়ের মধ্যে সাপ্লাইস অন হ্যান্ড দেয়াই আছে, এবং রেওয়া মিলে যদি সাপ্লাইস এক্সপেন্স দেওয়া থাকে আমি জাবেদার জন্য খুঁজবো সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। আমরা আসি জাবেদার মধ্যে। তাহলে আমরা রেওয়া মিলে দেওয়া আছে সাপ্লাইস এক্সপেন্স, আমি খুঁজবো সাপ্লাইস বা সাপ্লাইস অন হ্যান্ড, সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। আমার সমন্বয়ের মধ্যে যেহেতু সরাসরি সাপ্লাইস অন হ্যান্ড 1200 টাকা বলা আছে, আমি 1200 টাকা বসিয়ে দিয়েছি। 2 নম্বর সমন্বয়টা আমরা আগে বলেছিলাম যে এটা খরচের বকেয়া খরচ রিলেটেড, যেহেতু এটা সুদ রিলেটেড। দ্য নোটস পেবল ওয়াজ ইস্যুড অন অক্টোবর 1, অর্থাৎ নোট পেবল ইস্যু করা হয়েছিল অক্টোবরের 1 তারিখে। ইট ইজ 12% 1 ইয়ার নোট, এটা 12% সুদে 1 বছরের নোট। তাহলে আমরা যেহেতু এখানে সুদের বিষয়টা আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, অর্থাৎ জাবেদা দেওয়ার জন্য আমার রেওয়া মিল দেখার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের আগের ক্লাসটা, যারা আমার আগের ক্লাসটা করেননি তারা প্লিজ আগের ক্লাসটা দেখে নেবেন, তাহলে এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, সেখানে আমরা বলেছিলাম যে আমার শুধু সুদের ক্ষেত্রে রেওয়া মিলের সহযোগিতা নেওয়া লাগবে। অর্থাৎ রেওয়া মিলের মধ্যে আমার নোটস পেবল দেওয়া আছে 25,000 টাকা। এই 25,000 টাকার উপরে প্রথমত 12% বের করবো। 25,000 টাকার উপরে যদি 12% বের করি, হ্যাঁ, তারপরে সেটাকে 12 দিয়ে ভাগ করব। আর আমার ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 দিয়ে গুণ করবো, তাহলে আমি 750 টাকা পাই। প্রথমে 25,000কে 12% করবো, তারপর 12 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে আমি 750 টাকা পাই। এরপর 3 নম্বরে বলেছে দ্য ব্যালেন্স ইন ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম অন এ 1 ইয়ার পলিসি। আমার যে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা দেয়া আছে সেটা হচ্ছে 1 বছরের ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম। অর্থাৎ আমরা জানি যে আমরা 1 বছরের জন্য ইন্স্যুরেন্স পলিসি দিলে সেটাকে প্রিপেড হিসেবে দেখাই, কিন্তু এক্সপেন্স হিসেবেও দেখানো যায়। যেহেতু এক্সপেন্স হিসেবে দেখানো যায়, তাহলে আমরা জানি যে এখানে এপ্রিলের 1 তারিখে টাকাটা পরিশোধ করেছি, এখন ডিসেম্বর, তাহলে আমার 12 মাস পার হয় না, পার হয়েছে 9 মাস, আরও 3 মাসেরটা অগ্রিম আছে। তাহলে বছর শেষে এই 3 মাসের অগ্রিমটাকে আমাকে অগ্রিম হিসেবে দেখানো লাগবে। আমার যেহেতু অগ্রিম হিসেবে দেখানো লাগবে, অতএব আমি কি করব, রেওয়া মিলে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, আমি খুঁজবো প্রিপেইড ইন্স্যুরেন্স, আমি জাবেদা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। আমার যেহেতু রেওয়া মিলে আমার আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখন আমি খুঁজবো যে প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে প্রিপেইড বলতে আমার রেওয়া মিলের মধ্যে আমরা দেখতেছি আমার 9 মাস পার হয়েছে, পার হয় 9 কয় মাস, আরও 3 মাস, তাই 3 মাসের টাকাটা, অর্থাৎ আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল 1800 টাকা, এটাকে 12 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে আমার 450 টাকা বের হয়ে গেল। 4 নম্বরে আমার ছিল ডিসেম্বর 31 কনসাল্টিং ফি সব টাকা 2100 আর আনআর্নড। তাহলে আনআর্নড বলতে আমার কনসাল্টিং ফিসের যে টাকাটা আছে তার মধ্যে থেকে 2100 টাকা আনআর্নড, অর্থাৎ অগ্রিম রয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, অগ্রিম হলে আমার রেওয়া মিলে দেওয়া আছে কনসাল্টিং রেভিনিউ, কনসাল্টিং রেভিনিউ যেহেতু রেওয়া মিলে দেওয়া আছে ক্রেডিট, কনসাল্টিং রেভিনিউকে ডেবিট করবো, আনআর্নড কনসাল্টিং রেভিনিউকে ক্রেডিট করবো, কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্নড কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। আর আমি খুঁজবো কি, আমার যেহেতু রেওয়া মিলে কনসাল্টিং রেভিনিউ আছে, আমি খুঁজবো আনআর্নড কনসাল্টিং রেভিনিউ। আমার আনআর্নড কনসাল্টিং রেভিনিউ বলাই আছে 2100 টাকা, আমি বসিয়ে দিলাম 2100 টাকা। এরপর আমার 5 নম্বর বলা আছে গ্রাফিক্স রেভিনিউ আর্নড বাট আনরেকর্ডেড অ্যাট ডিসেম্বর 31 টোটাল অফ টাকা 2000। তার মানে ওটা বকেয়া। আমার যদি কোনো খরচ বকেয়া থাকে আমি সরাসরি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করব, গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট করব। তাহলে আমার টাকাটা বকেয়া টাকাটা যা আছে আমি তাই বসিয়ে দিব। এরপরে বলা আছে ডেপ্রিসিয়েশন চার্জ 10% অন ইকুইপমেন্ট পার ইয়ার, অর্থাৎ ইকুইপমেন্টের উপর 10% অবচয় করবো।
অবচয় জাবেদা জেনারেল জার্নাল আমরা যেভাবে দিব অ্যাডজাস্টিং জার্নাল একই হবে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ড্যাশ দিয়ে যার উপর ডেপ্রিসিয়েশন দেবো তার নাম, এখানে আমরা ইকুইপমেন্টের উপর অবচয় ধরছি ইকুইপমেন্টের নাম, অর্থাৎ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট। আমরা রেওয়ামিনের মধ্যে দেখতে পাচ্ছি ইকুইপমেন্ট আছে 50,000 টাকা, তার 10% হচ্ছে 5,000 টাকা। এই ছিল আমার অ্যাডজাস্টিং এন্ট্রিস। আমাকে এতে চেয়েছে গিভ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিস, আর বিতে চেয়েছে রিভার্সিং এন্ট্রিস। রিভার্সিং এন্ট্রিস আলোচনা শুরু করার আগে আমি একটু আলোচনা করে নিই। রিভার্সিং এন্ট্রিস সাধারণত 4 ধরনের জাবেদার ক্ষেত্রে হয়ে থাকে। নাম্বার 1 খরচের বকেয়া। খরচের বকেয়া যেগুলো থাকবে আমরা সরাসরি এটার জাবেদাগুলো দিয়ে দিব, উল্টিয়ে দিব। খরচের বকেয়া, এখানে আমরা খরচের বকেয়া রিলেটেড জাবেদা পেয়েছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। খরচের অগ্রিম, খরচের অগ্রিম বলতে প্রিপেড এক্সপেন্স, যেখানে আমার অ্যাসেটটা ডেবিট থাকবে, অর্থাৎ আমার এখানে প্রিপেড ইন্স্যুরেন্স যেমন ডেবিট আছে, এটাকে যেমন রিভার্সিং করব, এখানে আমার সাপ্লাইজ ডেবিট আছে, এটাকে আমরা রিভার্সিং করব। অর্থাৎ আমার যদি সাপ্লাইজটা কোনো কারণে সমন্বয় জাবেদার মধ্যে ক্রেডিট থাকতো তাহলে রিভার্সিং হতো না, বা প্রিপেড ইন্স্যুরেন্সটা যদি আমার অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে ক্রেডিট পাশে বসতো তাহলে রিভার্সিং হতো না। তাহলে আমরা প্রথমে পেলাম 1 নম্বরে খরচের বকেয়া থাকলে সেটাকে রিভার্সিং করবো, এটা তার মধ্যে পড়লো। 2 নম্বরে বললাম আমার খরচের অগ্রিম থাকলে আমরা রিভার্সিং করব। তাহলে অগ্রিমের মধ্যে শর্ত হচ্ছে কি সমন্বয় জাবেদার মধ্যে অ্যাসেট বাচক শব্দটা ডেবিট থাকবে আর খরচ বাচক শব্দটা ক্রেডিটে থাকবে। আমরা 1 নম্বর এবং 3 নম্বর এই নিয়মের মধ্যে পাচ্ছি। এরপরে আয়ের বকেয়া থাকলে আমরা রিভার্সিং করব। আমরা আয়ের বকেয়া পাচ্ছি 5 নম্বর জাবেদার মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, গ্রাফিক রেভিনিউ ক্রেডিট, এটা হচ্ছে আমার আয়ের বকেয়া। আয়ের বকেয়া থাকলে আমরা রিভার্সিং করব। আয়ের অগ্রিম থাকলে রিভার্সিং করব। তবে আয়ের অগ্রিমের ক্ষেত্রে অগ্রিমগুলোর ক্ষেত্রে শর্ত হচ্ছে অগ্রিমগুলো সম্পদের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে অগ্রিম রিলেটেড বা অ্যাসেট রিলেটেডটা ডেবিট থাকবে, আয়ের ক্ষেত্রে অগ্রিম রিলেটেড বা লায়াবিলিটিস রিলেটেড কথাটা ক্রেডিটে থাকবে। আমরা এখানে পাচ্ছি আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ তাহলে আমার এটাও রিভার্সিং হচ্ছে, এটাও রিভার্সিং হচ্ছে। এর বাইরে অন্য কোনো জাবেদা রিভার্সিং হবে না, অর্থাৎ ডেপ্রিসিয়েশন আমার এখানে যেটা আছে সেই জাবেদাটা রিভার্সিং হবে না। উপরন্তু বাকি যে 5টা জাবেদা থাকে 1 2 3 4 5, 5টা জাবেদাই আমার রিভার্সিং হচ্ছে। এখন আমি রিভার্সিং এন্ট্রিটা লিখে রিভার্সিং দিয়ে দিব। তাহলে 1 নম্বরটা আমার এখানে ছিল সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এখন আমরা এখানে দিব সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। 2 নম্বর আমার ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এখানে আমরা লিখবো ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। 3 নম্বর আমার ছিল প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, এখানে আমরা রিভার্সিং করে দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। 4 নম্বরে আমার ছিল কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, এখানে উল্টিয়ে যাবে আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ডেবিট, কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট। তারপর 5 নম্বরে ছিল আমার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, গ্রাফিক রেভিনিউ ক্রেডিট, এখানে উল্টিয়ে যাবে গ্রাফিক রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এইভাবে আমি 4 ধরনের, অর্থাৎ খরচের বকেয়া, খরচের অগ্রিম, আয়ের বকেয়া, আয়ের অগ্রিম, এই 4 ধরনের জাবেদার ক্ষেত্রে শুধু আমরা রিভার্সিং জার্নাল এন্ট্রিস ইউজ করব। এইভাবে আমরা একটি জাবেদার রিভার্সিং এন্ট্রিগুলো দেখব। এই ছিল আমার আজকের 2015 সালের অঙ্কটি। ইনশাল্লাহ আমরা বিভিন্ন শ্রেণীর বই বাজারে খুব দ্রুত বের করার জন্য নিয়োগ করেছি। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে দিন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অন্যদের দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।